প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 279 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা যার থাকবে তার নাম শান্তা আক্তার মুন্নি। শান্তা অলরেডি একটা ঘটনা শুরু করেছিল আগের এপিসোডে, তারই সেকেন্ড পার্ট আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে গড়িয়া থেকে শুভ। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 279 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। শান্তা যার থেকে ঘটনাটা জোগাড় করেছিল তার নাম সালাম। তিনি প্রথম পর্বে বলেছিলেন যে ঘটনার সময়কাল 1990। গাজীপুর এলাকায় প্রত্যেক বছরেই মেলা বসত এবং তারা সব বন্ধুরা মিলে মেলায় গিয়েছিলেন। সালাম, তন্ময়, হৃদয়, আকাশ সকল বন্ধুরা মিলে মেলায় গিয়েছিল। মেলার থেকে ফেরার সময় তারা গুড়ের জিলিপি কেনে। ফিরতি পথে তাদের কয়েকজন নারীর সাথে দেখা হয় যাদের নাম ছিল ইয়াসমিন, তাহমিনা, সুরাইয়া, তাইফা আর মিনারা। চারজন বন্ধু সেই মেয়েদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দেয় না। তারা এও বলে যে তাদেরকে বাড়িতে ছেড়ে দেবে, কিন্তু সেটা বলা মাত্রই সেই পাঁচজন নারী অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। তার সঙ্গে অদৃশ্য হয়ে যায় চার বন্ধুদের সাথে থাকা জিলিপির পুটলিটা। জিলিপির পুটলি আনতে হৃদয় ছুটে যায় সেই জায়গায় যেখানে সেই পাঁচটি মেয়ের সাথে দেখা হয়েছিল, কিন্তু তারপর হৃদয় আর ফেরে না। বাকি তিনজন বন্ধু যখন গ্রামে ফিরে আসে এবং সোজা যায় হৃদয়দের বাড়িতে, তারা দেখে যে হৃদয় বাড়িতে বসে রয়েছে। হৃদয় খুব অদ্ভুত কণ্ঠস্বরে আমাদেরকে বলে যে আজকে প্রথম দিন, আরও 5 দিন মেলা হবে, কালকে আবার মেলাতে যাওয়া হবে এবং সে সবাইকে বলে বাড়ি ফিরে যেতে। রাতে সালাম স্বপ্ন দেখে যে হৃদয় সেই মেয়েগুলোর সাথে যেখানে দেখা হয়েছিল সেখানে ছিল এক হিজল গাছ। সেই হিজল গাছের নিচে বসে কাঁদছে আর বলছে তাকে কেন বাকি বন্ধুরা ছেড়ে গেল, হৃদয়কে নাকি কেউ বা কারা মেরে ফেলেছে। পরের দিন সালাম তন্ময় এবং আকাশকে জিজ্ঞাসা করল যে তারা এরকম স্বপ্ন দেখেছে কিনা, এবং সালাম যে স্বপ্নটা দেখেছে সেটা তাদেরকে সে পুঙ্খানুপুঙ্খভাবে জানালো। এবং সেই সময়ই হৃদয়দের বাড়ি থেকে এক চিৎকারের আওয়াজ ভেসে আসে। তারা গিয়ে দেখে হৃদয়ের বাবা মা হৃদয়ের ঘরের দরজা ভেঙে ফেলেছে এবং হৃদয়ের মৃতদেহ তার ঘরের টিনের চালের খুঁটিতে ঝুলে রয়েছে। শুরু করছি এই ঘটনার দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম রাজদা, আমি শান্তা আক্তার মুন্নি। আশা করি তুমি ভালো আছো। কোনো কথা না বাড়িয়ে আজকের এই ঘটনার দ্বিতীয় পর্ব শুরু করছি। ঘটনাটা বলছি সালামের জবানিতে। হৃদয় মারা যাওয়ার পর তন্ময়, আকাশ আর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার মন শুধু হৃদয়ের মৃত্যুর কারণ খুঁজে বেড়াচ্ছিল। আমি যা স্বপ্নে দেখেছি, তাহলে কি হৃদয় আত্মহত্যা করেনি? হৃদয়কে কেউ মেরে ফেলেছে? তন্ময় আর আকাশ বলল হৃদয়ের খুব ইচ্ছে ছিল মেলা যতদিন হবে ততদিন সে ঘুরবে, মজা করবে। ওর শেষ ইচ্ছাটা আমরা পূরণ করব। আমরা সকলে যাব মেলায় আর হৃদয়কে মনে মনে স্মরণ করব। আমি এই কথায় সম্মতি জানালাম। সেই দিন সন্ধেবেলায় আমরা মেলাতে গেলাম। রাস্তায় পড়ল সেই হিজল গাছ। তার নিচ দিয়ে যাওয়ার সময় মনে পড়তে লাগলো যে হৃদয় স্বপ্নে এখানেই বসেছিল। আমাদের প্রত্যেককেই হৃদয়ের মৃত্যু প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। সেই দিনকে মেলায় পৌঁছে আমরা দেখলাম যে যাত্রাপালা হচ্ছে। সেই যাত্রাপালা আমরা দেখতে লাগলাম, কিন্তু সবাই কি যে দেখছি কেউ জানি না। কতক্ষণ বসেছিলাম সেটাও জানি না। হঠাৎ আকাশ চিৎকার করে বলল, ওই দেখ হৃদয়, দেখ দেখ হৃদয়। তন্ময় আর আমি বললাম, কোথায় কোথায় হৃদয়? হৃদয় তো মারা গেছে, আমরা সকলে তো তাকে দফন করে আসলাম। হঠাৎ করেই আমার স্বপ্নের কথা আবার আমার মনে পড়ে গেল। তন্ময় আর আকাশকে বললাম, চল বাড়িতে যাই, আর ভালো লাগছে না। রাস্তায় পড়ল সেই হিজল গাছ। অদ্ভুত ব্যাপার, আমরা তিনজনেই দেখতে পেলাম আজও সেই মেয়েগুলো খেলছে, কিন্তু আজকে তারা 5 জন নয়, 4 জন। তারা আমাদের দিকে ফিরে তাকালো আর বলল, কি হলো, মেলা দেখা শেষ?
বলে ব্যঙ্গ করে হাসতে লাগলো। তন্ময় আর আকাশ প্রচন্ড ভয় পেয়ে গেল। তারা ভয় পেয়ে আমার হাত চেপে ধরল। আমি মেয়েগুলোকে বললাম, হ্যাঁ গো, তোমরা আজকে 4 জন কেন? আরেকজন কোথায়? মেয়েগুলো বলল, আরেকজন তোমার বন্ধুর সাথে খেলা করছে। এই কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। মেয়েগুলোর গলায় হঠাৎ খেয়াল করলাম সেই লাল রঙের ওড়না, এরকমই একটা ওড়না দিয়ে হৃদয়কে মারা হয়েছে। হৃদয় এরকমই একটা ওড়নায় ফাঁস লাগিয়ে তার ঘরের টিনের চালের সাথে ঝুলছিল। মেয়েগুলোকে আমি বললাম, কি মজা করছো? আমার বন্ধু গতকাল মারা গেছে। এই কথা শুনে মেয়েগুলো হাসতে লাগলো, বলল, পাপ করলে শাস্তি তো পেতেই হবে। দেখলাম সেই 4টে মেয়ের চোখগুলো আগুনের মতো ধক করে জ্বলে উঠল। আমরা অনেক ভয় পেয়ে গেলাম। আমরা 3 জন ফসলের মাঠে দৌড়াতে লাগলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। নিজেকে আবিষ্কার করলাম নিজেরই বাড়িতে। মা আমার মাথায় পানি ঢালছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, আকাশ আর তন্ময় কোথায় গেল? মা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আকাশ আর বেঁচে নেই রে বাবা। তাকে হিজল গাছের ওপর লাল রঙের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। আর তন্ময়, সেও বেহুশ। কোনো রকমে সে বাড়িতে পৌঁছে সে বেহুশ। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি তাড়াহুড়ো করে আকাশের বাড়িতে দৌড়ে গেলাম। ওর বাড়িতে গিয়ে দেখি বাড়িতে লোকে লোকারণ্য। আকাশের লাশের পাশে আমি গিয়ে দাঁড়ালাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমরা কি ক্ষতি করেছি, আমাদের সাথে কেন এমন হচ্ছে। আকাশের লাশ দফন করা হলো। আমি আর তন্ময় নিজের চোখে 2 দিনে 2 বন্ধুকে দফন হতে দেখলাম। সেই দিন রাতে আমি আবার স্বপ্ন দেখলাম হৃদয় ও আকাশ হিজল গাছের নিচে বসে হাসছে আর বলছে, কিরে, মেলা যাবি না? মেলা দেখবো, আয় আয় আয়। স্বপ্নে তাদের চেহারা কুৎসিত লাগছিল। মনে হচ্ছিল ওদেরকেও খুব কষ্ট দিয়ে মেরেছে। ওরা আবার বলল, এক এক করে তোদের সবাইকে নিয়ে যাব। আমাদেরও নিয়ে গেছে, তোরাও যাবি। আমি স্বপ্নেই বলে উঠলাম, কে তোদের নিয়ে গেছে? ওরা বলল, সেই 5 মেয়ে, জানিস না বুঝি? হঠাৎ হৃদয় বলল, আমারই ভুল ছিল। বলে সে হাসতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ভুল ছিল তোর? হঠাৎ তখনই মায়ের হাতের ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। যা আমাদের বন্ধুদের সাথে হয়েছে, এবার কি তন্ময় আর আমার সাথে হবে? আমরা আমাদের ওখানকারই এক নামী হুজুরের কাছে গেলাম। হুজুর আমাদেরকে পানি পড়া দিল। হুজুর আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কি ঘটেছে তোমাদের সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত অজানা শক্তি আমাদের যেন গলা চেপে ধরে রেখেছিল। বারবার হুজুর জিজ্ঞাসা করাতেও আমরা কিছুই বলতে পারিনি তাকে। আমি আর তন্ময় হুজুরের ওখান থেকে বেরিয়ে এলাম আর একে অপরকে জিজ্ঞাসা করলাম। হুজুরকে কিছুই তো বলতে পারলাম না, শুধু বললাম আমাদেরকে ঝেড়ে দিতে। কিন্তু কেন? তন্ময়ও ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। তার কাছেও কোনো উত্তর নেই। আমরা দুজনেই বাড়ি ফিরে এলাম। এরপর হৃদয় আর আকাশকে আমি আর স্বপ্নেও দেখিনি। তন্ময় তার নানার বাড়িতে বেড়াতে যায়। তারপর আস্তে আস্তে দিন যেতে থাকে। আমরা স্বাভাবিক জীবনে ফিরে এলাম। আমিও জমির কাজ করতাম। হঠাৎই একদিন স্বপ্নে দেখলাম সেই 5টা মেয়ে হঠাৎ করেই কোথা থেকে আবির্ভাব হয়ে আমাদের বলছে, কি ভুলে গেলে আমাদের? এত সহজে ভুলে গেলে? তোমাদের 2 বন্ধুকে তো নিয়ে গেলাম, তোমাদেরকেও নেব। এক বন্ধু অন্যায় করেছে, তার শাস্তি তোমরা সবাই পাবে। বেশ কয়েকদিন বিরতির পর আমি আবার এই স্বপ্ন দেখতে লাগলাম।
তন্ময় যখন তার নানার বাড়ি থেকে ফিরে এলো, সে আমার সাথে দেখা করে তার স্বপ্নের কথা বলল। অদ্ভুত ব্যাপার, তার আর আমার দেখা স্বপ্ন একেবারে হুবহু এক। আমরা দুজন আবার হুজুরের কাছে গেলাম, কিন্তু আবারও তাকে কিছুই বলতে পারলাম না। শুধু বললাম আমাদের শরীর বন্ধ করার তাবিজ দিন। তিনি তাই দিলেন। তারপর আমরা বাড়ি ফিরে আসি। 2-3 দিন পরে একদিন হঠাৎ তন্ময়ের বাবা মা চিৎকার করে আমাদের বাসায় এলো। আমি তাড়াহুড়ো করে বললাম, কি হয়েছে চাচি, তন্ময় ঠিক আছে? চাচি বলল, তন্ময়কে সন্ধ্যায় বাজারে পাঠিয়েছিলাম, বাসায় ফিরেছে পাগলামি করছে, তুই একটু চল না বাবা। আমি তাড়াতাড়ি তন্ময়ের বাসায় গেলাম। তন্ময় আমাকে বলতে লাগলো, সালাম, এসেছিস? জানিস হিজল গাছের নিচে আকাশ আর হৃদয় ওই মেয়েগুলোর সাথে খেলা করছে। আকাশ আর হৃদয় আমাকে কি বলল জানিস? আমাকে নাকি মেরে ফেলবে। আমি কি অন্যায় করেছি বলবি? আমি সেই মুহূর্তে তন্ময়কে নিয়ে হুজুরের কাছে যাই। হুজুর ওর হাতের দিকে তাকিয়ে দেখল তন্ময়ের হাতে তাবিজ নেই। হুজুর নতুন করে আবার তন্ময়কে তাবিজ দিলেন। কিন্তু দিন যত যেতে লাগলো, তন্ময় কেমন যেন নীরব আর চুপচাপ হয়ে গেল। সে একা একা হাসতো আর কার সাথে যেন বিড়বিড় করে কথা বলতো। আমাকে ওরা মারবে, আমাকে ওরা মারবে। প্রায় সময় তন্ময় হিজল গাছের নিচে গিয়ে বসে থাকত। তন্ময় পুরোপুরি পাগল হয়ে গেল। অনেক চিকিৎসা হুজুর কবিরাজ করানো হলো, কিন্তু কিছুই লাভ হলো না। আমি মাঝে মাঝে তন্ময়কে দেখতে যেতাম। আমি জিজ্ঞাসা করতাম, তুই একা একা কার সাথে কথা বলিস তন্ময়? তন্ময় আমাকে বলতো, কেন, হয়তো আকাশ হৃদয় আমাকে ডাকছে। আমি কতবার বলেছি যাব না, কিন্তু ওরা আমার কথা শোনে না। ওরা আমাকে ভয় দেখায়, আমি খুব ভয় পাই। তন্ময়ের অবস্থা দেখে আমার মনে প্রচন্ড কষ্ট হতে লাগলো, কিন্তু কাউকে আমি আর তন্ময় কিছুই বলতে পারছি না। আমাদের সাথে কি ঘটেছিল, তন্ময়ের সাথে শেষে কি হয়, হৃদয় কি অপরাধ করেছিল যার জন্য আকাশের জীবন গেল আর তন্ময় পাগল হয়ে গেল, জানতে হলে এই ঘটনার শেষ পর্বের জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত সেকেন্ড পার্ট আমরা সকলে শুনলাম। শান্তা এই ঘটনার প্রথম পর্ব 276 নম্বর এপিসোডে পাঠিয়েছিল। তোমরা যারা শোনোনি অবশ্যই শুনে নেবে। যদিও আমি এই ঘটনার শুরুতে কিছুটা রিক্যাপ দিয়ে দিয়েছি সুবিধার জন্যে, তবে পুরো ঘটনাটা শুনলে তোমাদের আরো ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের এই দ্বিতীয় পর্ব। তবে আমি অবাক হয়ে যাচ্ছি যে সেই 5টা মেয়ে কে ছিল। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ঘটনা। তোমরাও যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা যদি ভয়েসে পাঠাও তাহলে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ভয়েস মেসেজ যেন খুব শান্ত জায়গায় রেকর্ড করা হয়। আউটসাইড নয়েজ যদি আসে তাহলে ঠিকভাবে বোঝা যায় না। আর যদি খুব ভালোভাবে রেকর্ডিং করে পাঠাও তাহলে এরকমও হতে পারে যে সেই ভয়েস রেকর্ডিং আমি সরাসরি চালাবো আমাদের এই চ্যানেলে। আর শেষমেশ একটা কথাই বলতে চাই যে তোমরা সকলে দেখে নিও যে যে ঘটনা তোমরা পাঠাবে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয়। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শুভ গড়িয়া থেকে। একটা ছোট্ট ঘটনা সে আমাদেরকে পাঠিয়েছে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের 279 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। হ্যালো রাজদা, আমি শুভ গড়িয়া থেকে বলছি। আজ আমি তোমাকে একটা আমারই অভিজ্ঞতার কথা বলবো যা আমার শৈশবের স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে।
বহুদিন ধরেই আমি তোমার এপিসোড শুনছি, কিন্তু কখনো সাহস হয়নি এই ঘটনা পাঠানোর। ভেবেছি এই ঘটনা পড়ে তুমি হাসবে, কেননা আমার ঘটনার থেকে অনেক ভালো ঘটনা সকলে তোমাকে পাঠায়। আজ সাহস করে আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। ভালো লাগলে তুমি অবশ্যই তোমার চ্যানেলে শুনিও। ঘটনা সেই সময়ের যখন আমি খুব ছোট, 11 কি 12 বছর বয়স হবে। আমাদের বাড়ির পাশেই একটা পুরনো বাগান ছিল, যেখানে প্রচুর বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সেই জায়গায় একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ থাকত। আমরা যে দিনের কথা বলছি, সেই দিন বিকেলের দিকে আমি, আমার বোন, আমার বন্ধুরা সকলে লুকোচুরি খেলছিলাম। আমার বোন হয়েছিল চোর, আর আমি আর আমার বন্ধুরা লুকোনোর জন্যে ছড়িয়ে পড়লাম। আমি লুকোনোর জন্যে আমাদের বাড়ির পেছনের সেই পুরনো বাগানে চলে গেলাম। গাছের আড়ালে লুকিয়ে নিঃশব্দে অপেক্ষা করছিলাম যাতে আমাকে ও খুঁজে না পায়। দুপুরের মিষ্টি রোদ কিছুটা ফিকে হয়ে এসেছে, চারপাশের বাতাস কেমন অস্বাভাবিক ঠান্ডা। যেইখানটায় দাঁড়িয়েছিলাম তার পাশেই পুকুর। হঠাৎ করে যে গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম সেই গাছের উপর থেকে কিছু একটা সজোরে নিচে পড়ে গেল। সেটা যে কি ছিল তাকে আমি এক ঝলক দেখেছিলাম। এক বিশাল কালো ছায়ামূর্তি গাছ থেকে লাফ দিয়ে সামনের পুকুরে জলের কোনো শব্দ করা ছাড়াই তার মধ্যে মিলিয়ে যায়। মুহূর্তের মধ্যে আমার সারা গায়ের লোম খাঁড়া হয়ে গিয়েছিল। ভয় পেয়ে দৌড়ে সোজা বাড়ির ভেতরে চলে আসি। আমাকে দৌড়তে দেখে সবাই আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু আমি যখন সকলকে বললাম কেউই আমার কথা বিশ্বাস করলো না। সবাই বলল আমি নিশ্চয়ই ভুল দেখেছি বা ভয় পেয়েছি, কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা কোনো স্বাভাবিক জিনিস নয়। এরপর থেকেই আমার জীবনে এক নতুন আতঙ্কের শুরু হলো। প্রতি রাতেই আমি এক অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে লাগলাম। সেই একই ছায়ামূর্তি গভীর অন্ধকার থেকে বেরিয়ে এসে আমাকে হাতছানি দেয়। আমি ঘুমের মধ্যেই চিৎকার করে উঠতাম। মা এসে আমাকে শান্ত করত। এরপর এক রাতে ঘটনা আরো ভয়ঙ্কর রূপ নিল। একদিন রাতে আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। আমাদের টয়লেট ঘরটা বাড়ির সাথে লাগোয়া ছিল না, সেটা ছিল বাড়ির বাইরে। অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ। বুকের ভেতরে অজানা আতঙ্ক নিয়ে আমি ধীরে ধীরে টয়লেটের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই একটা অদ্ভুত অনুভূতি হলো আমার মনে হলো আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে আর আমাকে কেউ দেখছে। আমি চুপচাপ বাথরুম করার পর ধীরে ধীরে পেছনে তাকালাম। বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেছে। আমি ঘুরে দাঁড়িয়ে দেখি সেই কালো ছায়ামূর্তি একদম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এতটাই কাছে যে হাত বাড়ালেই আমি তাকে ছুঁতে পারবো। কিন্তু তার কোনো চেহারা ছিল না, শুধুই একটা অস্পষ্ট কালো অবয়ব। আমার দম বন্ধ হয়ে আসছিল। মুহূর্তের মধ্যেই সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। আমি দৌড়ে বাড়িতে ফিরে আসি। সারা রাত আর ঘুম আসেনি। সকালে যখন মা দেখল আমি ভয়ে কাঁপছি আর আমার গায়ে ধুম জ্বর, মাকে সমস্ত কথা খুলে বললাম। মা আমাকে সঙ্গে সঙ্গে এক গুণিনের কাছে নিয়ে যায়। সেই গুণিন আমাকে ভালো করে দেখে বলল, তোর খারাপ বাতাস লেগেছে, দুপুরবেলায় ওই বাগানের দিকে খেলবি না। গুণিন আমাকে এও বলল, দিদা ঠাকুমারা বলে না ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, তোরা ভাবিস ইয়ার্কি মেরে বলে? আগেকার দিনের লোকেদের সব কথা বৃথা নয় রে, বুঝলি? গুণিন বাবা আমার গায়ে কি একটা জল ছিটিয়ে দিল, কিছু মন্ত্র পড়ল আর একটা তাবিজ দিল। মাকে বলল 1 মাস যেন এই তাবিজ আমি না খুলি। গুণিন বাবাজিকে আমি এই কথা জিজ্ঞাসা করেছিলাম যে সেই দিন রাতে আমাকে সেই কালো অবয়ব কোনো ক্ষতি করতে পারেনি কেন। তিনি উত্তরে বলেছিলেন যে তুই রাতের বেলায় বাথরুম করতে গিয়েছিলি আর নিশ্চয়ই তোর গায়ে বাথরুমের ছিটে পড়েছিল। জিনিসটা নোংরা মনে হলেও সেই জন্যই তুই বেঁচে গেছিস। এই কথা শোনার পর আমি আর আমার মা শিউরে উঠি। সত্যি কি ছিল সেই ছায়া, কেনই বা সে আমাকে তাড়া করেছিল, সে রহস্যের উত্তর আমি আর কখনোই পাইনি।
ঘটনার সত্যতা যাচাই করতে হলে আমি আমার নাম্বার তোমাকে দিয়ে রাখছি, তুমি আমাকে ফোন করে নিতে পারো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। হ্যাঁ, সত্যি আমরা কিন্তু দিদা বা ঠাকুমাদের থেকে ছোটবেলায় শুনেছি ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। এটা অদ্ভুত একটা জিনিস দিদা ঠাকুমারা বলতো আমাদেরকে ভয় দেখানোর জন্যে। কিন্তু সত্যি শুভ যে ছায়ামূর্তিকে দেখেছিল সেটা কি কোনো অতৃপ্ত প্রেত ছিল নাকি অন্য কিছু, সেই রহস্যের কিন্তু কোনো কুল কিনারা হলো না। তোমরা অবশ্যই জানিও তোমাদের মতামত এবং ঘটনা কেমন লেগেছে সেটা তো জানাবেই। আজকে এই দুটো ঘটনা দিয়েই এপিসোড সাজিয়েছিলাম এবং এপিসোডের শেষে চলে যাব আজকের শাউট আউটের দিকে। মোহাম্মদ মঞ্জু লিখেছে, খুব ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। কমেন্ট করেছে লোপামিনি ভ্লগ। সুতপা নাগ লিখেছে, 3টে ঘটনার মধ্যে একটা মিল পেলাম। প্রত্যেক ঘটনাতে 3-4 বন্ধুর ভয়ানক অভিজ্ঞতা যা মন ছুঁয়ে গেল, আর তার মধ্যে তোমার সুন্দর মিষ্টি ভয়েসের সাবলীল উপস্থাপনা। জাস্ট কথা হবে না, এভাবেই অনেক দূর এগিয়ে যাও, আমরা সবাই পাশে আছি। কমেন্ট করেছে অন্বেষা, সুদেশনা সিনহা রয়, অমিতা ঠাকুর, শ্যামল মিত্র লিখেছে, সবকটা ঘটনাগুলোই অসম অসম দাদা, খুব ভয়ানক। কমেন্ট করেছে সাথী দত্ত, তন্ময় মণ্ডল, ইসমাইল কমেডি, অজন্তা হোড়, সোনালী নস্কর, কাকলি পাত্র, সব্যসাচী চক্রবর্তী লিখেছে, দারুণ। প্রথম ঘটনা শুনে প্রথমে মনে হচ্ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালুর কথা বা বনফুলের একটা গল্প, কিন্তু না, ঘটনাটা সত্যি অন্যরকম, খুব সুন্দর লাগলো। আর মাস্ট আই সে রাজ, ইউ আর সিম্পলি আ গ্রেট স্টোরি টেলার। সেকেন্ড ঘটনাও দারুণ, সত্যি বেশ ধন্দ আছে মেয়েটাকে। কমেন্ট করেছে আশিস কোলে, বাবাই দাস, সুরজ কুমার, সাদের রাজা, মুভি কিং, উইলসন গেমিং লিখেছে, খুব সুন্দর ঘটনা দাদা, তোমার ঘটনার নোটিফিকেশন আসলেই যেন হার্টবিট বেড়ে যায়। মারাত্মক ঘটনা দাদা, এভাবেই চালিয়ে যাও, রাত মানেই প্রেতপক্ষের রাত। কমেন্ট করেছে এস জে ভ্লগ। অন্বেষা গুহ লিখেছে, ইউ আর ইউনিক অ্যান্ড সো ইজ ইয়োর কন্টেন্ট। কমেন্ট করেছে টুম্পা সহদেব। নবনীতা দে লিখেছে, আজকের 3টে ঘটনাই অসাধারণ ছিল, প্রথম 2টো ঘটনা বেশি ভালো লাগলো, থার্ডটাও খুব ভালো লেগেছে, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে পায়েল চক্রবর্তী। অয়ন ব্যানার্জি লিখেছে, কল্যাণী হাইওয়ে মানেই ভূত প্রেতের আতুর ঘর, আমি নিজেও সাক্ষী আছি। অয়ন, তুমি কিন্তু আমাকে তোমার এই এক্সপিরিয়েন্সের কথা পাঠিয়ে দিতে পারো, যদি ভালো হয় তাহলে অবশ্যই পড়ে শোনাবো আমাদের এই চ্যানেলে। কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, লিখেছে, ঘুমিও না, আজ জেগে থাকো, আসছে সে আসছে, খুবই সুন্দর ঘটনা, শুনতে ভালোবাসি দাদা, তাই তো আসি। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করেছে পাপড়ি চক্রবর্তী, লিখেছে, নোটিফিকেশন পেয়ে এসে গেছি রাজদা, কয়েকদিন লাইভে জয়েন করতে পারিনি, আজ জয়েন করতে পেরে খুব ভালো লাগছে, আবার তোমার এই সুন্দর গলায় ঘটনা শুনবো, ভালো থেকো রাজদা। কমেন্ট করেছে নো ওয়ান, গীতা গোস্বামী, সৌমিত্র সর্দার, অন্তিম স্যাড মুভমেন্ট, মহাশ্বেতা দাস, অভি স্টুডিও, সাগর, সিম্পল কুকিং, সুদীপ্ত দাস, রিয়া সর্দার আর স্বপ্না বাজল। এই সব কটা কমেন্টই এসছে গভীর রাতে কল্যাণী হাইওয়েতে মেয়েরূপী পিশাচের কবলে পড়ার ঘটনা, প্রেতপক্ষের 277 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।